নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে গল্পটি আমি তোমাদের শোনাবো, গল্পটির নাম কৌটোর ভূত। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাহলে চলো, বেশি দেরি করব না, গল্পটা শুরু করি। জয়তিলকবাবু যখনই আমাদের গাঁয়ের বাড়িতে আসতেন, তখনই আমরা অর্থাৎ ছোটরা ভারী খুশিয়াল হয়ে উঠতাম। তখনকার অর্থাৎ প্রায় 30 বছর আগের পূর্ববঙ্গের গাঁগঞ্জ ছিল আলাদা রকম। মাঠ ঘাট খাল বিল বন জঙ্গল মিলে এক আদিম আরণ্যক পৃথিবী। সাপ খোপ জন্তু জানোয়ার তো ছিলই, ভূত পেতেরও অভাব ছিল না। আর ছিল নির্জনতা। তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন, মেলা বাচ্চা কাচ্চা। মেয়ের সংখ্যাই অবশ্য বেশি, কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করত, আসতো কালে ভদ্রে। বাড়ি সামাল দিত দাদু টাদু গোছের বয়স্করা। বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে আমাদের ভালো পরিচয় ছিল না, তারা প্রবাসে থাকার দরুন। বাচ্চারা মিলে আমরা বেশ হই হুল্লোড় বাজিতে সময় কাটিয়ে দিতাম। তখন পড়াশুনোর চাপ ছিল না, ভয়াবহ কোনো শাসন ছিল না, যথেষ্ট স্বাধীনতা ছিল। কিন্তু অভাব ছিল একটা জিনিসের, আমাদের কেউ যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না। জয়তিলকবাবু দিতেন। আত্মীয় নন, মাঝে মধ্যে এসে হাজির হতেন। কয়েকদিন থেকে আবার কোথায় যেন উধাও হতেন, কিন্তু যে কয়েকটা দিন থাকতেন বাচ্চাদের সঙ্গে আর নানা রকম মজার খেলায় মাতিয়ে রাখতেন। মাথায় টাক, গায়ের রং কালো, বেঁটে আঁটো গড়ন আর পাকা গোঁফ ছিল তার। ধুতি আর ফতুয়া ছিল 12 মাসের পোশাক। শীতে একটা মোটা চাদর, সর্বদাই একটা বড় বোঁচকা থাকতো সঙ্গে। শুনতাম তার ফলাও কারবার। তিনি নাকি সব কিছু কেনেন এবং বেচেন। যা পান তাই কেনেন, যাকে পান তাকেই বেচেন, কোনো বাছাবাছি নেই। সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন। হয়েই দাদুকে বললেন, গাঙ্গুলি মশাই, এবার কিছু ভূত কিনে ফেললাম। দাদু কানে কম শুনতেন, মাথা নেড়ে বললেন, খুব ভালো, এবার বেচে দাও। জয়তিলকবাবু কাঁচুমাচু মুখ করে বললেন, সেটাই তো সমস্যা, ভূত কেনে কে? খদ্দের দিন না। খদ্দর? না বাবু, ওসব আমি পড়ি না, স্বদেশেদের কাছে যাও। আহা, খদ্দর নয়, খদ্দের মানে গাহেক। গায়ক? না বাবু, গান বাজনা আমার আসে না। জয়তিলক অগত্যা ক্ষান্ত দিয়ে আমাদের সঙ্গে এসে জুটলেন। তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোল্লা গোল্লা। ঘিরে ধরে ভূত দেখাও ভূত দেখাও বলে মহা শোরগোল তুলে ফেলল। প্রথমে কিছুতেই দেখাতে চান না, শেষে আমরা ঝুলোঝুলি করে তার গোঁফ আর জামা ছিঁড়ে ফেলার উপক্রম করায় বললেন, আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি দেখাচ্ছি, কিন্তু সব ঘুমন্ত ভূত, শুকিয়ে রাখা। সে আবার কি? আহা, যেমন মাছ শুকিয়ে শুটকি হয় বা আম শুকিয়ে আমসি হয়, তেমনই আর কি, বহু পুরনো জিনিস। জয়তিলক আর বোঁচকা খুলে একটা জং ধরা টিনের কৌটো বার করলে, তারপর খুব সাবধানে ভেতরে উঁকি মেরে দেখে নিয়ে ফিসফিস করে বললেন, বেশি গোলমাল করো না, এক এক করে উঁকি মেরে দেখে নাও, ভূতেরা জেগে গেলেই মুশকিল। কি দেখলুম তা বলা একটা সমস্যা। মনে হলো শুকনো পলতা পাতার মতো
4-5টা তেলেকুষ্টি জিনিস কৌটোর নিচে পড়ে আছে। কৌটোর ভিতরটা অন্ধকার বলে ভালো বোঝাও গেল না। জয়তিলক টপ করে কৌটোর মুখ এঁটে দিয়ে বললেন, আর না, এসব বিপজ্জনক জিনিস। বলা বাহুল্য, ভূত দেখে আমরা আজ পেয়েই খুশি হইনি। আমরা সিদ্ধান্ত নিলুম যে ওগুলো মোটেই ভূত নয়। জয়তিলকবাবুকে ভালো মানুষ পেয়ে কেউ ঠকিয়েছে। জয়তিলকবাবু মাথা নেড়ে বললেন, না হে, ঠকায়নি। চৌধুরী বাড়ির বহু পুরনো লোক হলো গোলো, সারা জীবন কেবল ভূত নিয়ে কারবার। তার তখন শেষ অবস্থা, মুখে জল দেওয়ার লোক নেই। সেই সময়টা আমি গিয়ে পড়লাম, সেবা টেবা করলাম খানিক, কিন্তু তার তখন ডাক এসেছে। মরার আগে আমাকে কৌটোটা দিয়ে বলল, তোমাকে কিছু দিয়ে এমন সাধ্য নেই, তবে কয়েকটা পুরনো ভূত শুকিয়ে রেখেছি, এগুলো নিয়ে যাও, কাজ হতে পারে। ভূতগুলোর দাম হিসেব করলে অনেক, তা তোমার কাছ থেকে দাম নেবেই বা কি করে, আর নিয়ে হবেই বা কি? ভূতগুলোর দাম হিসেব করলে অনেক, তা তোমার কাছ থেকে দাম নেবই বা কি করে, আর নিয়ে হবেই বা কি? তুমি বরং আমাকে 5 টাকার রসগোল্লা খাওয়াও, শেষ খাওয়া আমার। এই বলে জয়তিলক একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমরা তবু বিশ্বাস করছিলুম না দেখে জয়তিলকবাবু বললেন, মরার সময় মানুষ বড় একটা মিছে কথা বলে না। তবু আমাদের বিশ্বাস হলো না, কিন্তু সে কথা আর বললুম না তাকে। দুপুরবেলা যখন জয়তিলকবাবু খেয়ে দিয়ে ভুঁড়ি ভাসিয়ে ঘুমোচ্ছেন, ঠিক সেই সময়ে আমি আর বিশু তার ভূতের কৌটো চুরি করলুম। এক দৌড়ে আমবাগানে পৌঁছে কৌটো খুলে ফেললুম। উপুর করতেই 5টা শুকনো পাতার মতো জিনিস পড়লো মাটিতে। হাতে নিয়ে দেখলুম খুব হালকা, এত হালকা যে জিনিসগুলো আছে কি নেই বোঝা যায় না। ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো এগুলো পাতা টাতা নয়, অনেকটা ঝুল জাতীয় জিনিস, তবে পাক খাওয়ানো, বেশ ঠান্ডাও। বিশু বলল, ভূত কিনা তা প্রমাণ হবে যদি এগুলো জেগে ওঠে। তা জাগাবি কি করে? আগুনে দিলেই জাগবে, ছ্যাঁকার মতো জিনিস নেই। আমরা শুকনো পাতা আর ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যে আগুন জ্বেলে ফেললুম। আঁচ উঠতেই প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিলুম। প্রথমে একটা উৎকট গন্ধ উঠল, তারপর আগুনটা হঠাৎ হাত দেড়েক লাফিয়ে উঠল, একটু কালো ধোঁয়া বেরিয়ে এলো। তারপরই হঠাৎ করে অন্তত 5.5 ফুট উঁচু একটা কেলে চেহারার বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল। চোখ দুখানা কটমট করছে। ওরে বাবারে বলে আমরা দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলুম। পড়ে গিয়ে দেখলুম জ্যান্ত ভূতটা আর 4টে ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে। চোখের পলকে 5টা ভূত বেরিয়ে এলো। তারপর হাসতে হাসতে আমবাগানের ভিতর দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো। ঘটনাটির কথা আমরা কাউকে বলিনি। জয়তিলক বাবুর শূন্য কৌটোটা যে যথাস্থানে রেখে দিয়ে এলেন, সেই রাত্রি থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল। রান্নাঘরে ভূত, গোয়ালে ভূত, কুয়ো পাড়ে ভূত। এই তারা হি হি করে হাসে, এই তারা
মাছ চুরি করে খায়। এই ঝি চাকরদের ভয় দেখায়, সে কি ভীষণ উপদ্রব। ভূতের দাপটে সকলে তটস্থ। জয়তিলকবাবু এইসব কাণ্ড দেখে নিজের কৌটো খুলে মাথায় হাত দিয়ে বসলেন। বললেন, ভূতগুলো পালিয়েছে তাহলে। ইস, কি দারুণ জাতের ভূত ছিল, বেচলে মেলা টাকা পাওয়া যেত। না, ভূতগুলোকে ধরতেই হয় দেখছি। এই বলে জয়তিলকবাবু মাছে জাল নিয়ে বেরোলেন। ভূত দেখলেই জাল ছুঁড়ে মারেন, কিন্তু জালে ভূত আটকায় না। জয়তিলকবাবু আঠা কাঠি দিয়ে চেষ্টা করে দেখলেন, কিন্তু ভূতের গায়ে আঠাও ধরে না। এরপর জাপটে ধরার চেষ্টাও যেন না করেছেন, তাও নয়, কিন্তু কিছুতেই ভূতের ধরা গেল না। দুঃখিত জয়তিলকবাবু কপাল চাপড়ে আবার শুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন। পাঁচটা ভূত দাপটে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগলো। বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।